Once again, I repeat it, Iran has got the nuclear power. That means atom bomb. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেরকম সুপার পাওয়ার বা পরাশক্তির ধারণা পরিবর্তন হয়ে গিয়েছিল এবং ব্রিটেন ও ফ্রান্স আর পরাশক্তি ছিল না, আমেরিকা এবং রাশিয়া পরাশক্তির ভূমিকা আবির্ভূত হলো। এইবার হবে ইরান পরাশক্তির ভূমিকা আবির্ভূত হবে এবং আমেরিকার একক কর্তৃত্ব সারা পৃথিবী থেকে বিদায় নিবে। ইরানের অ্যাটম বোমা আছে কিনা সরাসরি কথা, আপনার এটা মনে থাকার কথা, আমি 1 বছর আগে বলেছিলাম যখন ইরানের সাথে ইসরায়েলের 12 দিনের যুদ্ধ হয়েছিল, আমি বোধহয় সম্ভবত আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু আটার ইন ইয়োর শো দ্যাট ইরান হ্যাজ গট দ্য অ্যাটম বম্ব। তো এখন প্রশ্নটা হলো এই যে অলরেডি একটা জিনিস রিপোর্টেড হয়েছে, এটা সবাই জানে, যে ইরানের হাতে 460 কেজি ইউরেনিয়াম আছে, রিফাইন্ড ইউরেনিয়াম, suitable for producing atom bomb up to the status of warhead। এটা হলো একদম যুদ্ধের জন্য বা ড্রপ করার জন্য যে অ্যাটম বোম তৈরি করার 460 কেজি আছে, যেটা দিয়ে 8 থেকে 10টা অ্যাটম বোমা বানানো যায়। এবং প্রশ্ন হলো এখানে মিঠু ভাই একটা চমৎকার কথা বলেছেন যে আমরা কি এই যুদ্ধের আগে জানতাম যে ইরানের এত এত প্রকারের মিসাইল আছে, একটার পর একটা ভার্সন, একটার পর একটা ভার্সন, একটার পর একটা ভার্সন। তাহলে আমরা কিন্তু জানতাম না। এই যুদ্ধটা কিন্তু একটা জিনিস উন্মোচিত করেছে, যেটা আমাদের ব্রিগেডিয়ার ভাই সাহেব বলে গেলেন, যে ইরানে ইসরায়েলের যুদ্ধের সক্ষমতাও আমরা বুঝতে পারলাম, ইসরায়েলের যে ত্রুটি আছে, কি কি ত্রুটি বিচ্যুতি এবং সীমাবদ্ধতা আছে যুদ্ধে, এটাও আমরা বুঝতে পারলাম। আর ইরানের সক্ষমতার পরিমাপ কদ্দূর, এইটাও আমরা বুঝতে পারলাম। তো সেই থেকে বলি যে দেশটির এত মিসাইলে এত উন্নতি, সেটা আমরা এই যুদ্ধটা না হলে কিন্তু জানতে পারতাম না। তাহলে আমরা ইজিলি এখন বুঝতে পারি, একে তো এটা সবাই জানে যে 460 কেজি ইউরেনিয়াম আছে, রিফাইন্ড ইউরেনিয়াম, যেটা দিয়া বোমা বানানো যায় 8 থেকে 10টা। তাহলে ইরানের কাছে যদি এখন কেউ বলে যে অ্যাটম বোম বা আণবিক বোমা নেই, আমি তো মনে করি হি ইজ লিভিং ইন দ্য ফুলস প্যারাডাইস। আমি আবারও বলছি, once again I repeat it, Iran has got the nuclear power. That means atom bomb. এগুলো শেষ। আরেকজন দর্শক খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা হলো এই যুদ্ধের পরে পৃথিবীর চেহারা কি হবে। এই যুদ্ধের পরে পৃথিবীর চেহারা কি হবে, আমি এরকম বলবো না। যে একবার আইনস্টাইনকে প্রশ্ন করা হয়েছিল যে স্যার, প্রথম বিশ্বযুদ্ধ দেখলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনার ফর্মুলায় তৈরি অ্যাটম বোমা হিরোশিমা এবং নাগাসাকিতে ড্রপ করা হলো, যার ফলে অনেক নিরীহ লোক মারা গেল, সেটার জন্য আপনি অনেক চোখের পানি ঝরালেন। তো এইবার আপনি তো জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন, তাইলে একটা কথা বলেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ কি হবে, তৃতীয় বিশ্বযুদ্ধে কি হবে। তখন আইনস্টাইন বলেছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধে কি হবে জানি না, তবে চতুর্থ বিশ্বযুদ্ধে কি হবে সেটা জানি। যে তাহলে বলেন, বলে সেখানে শুধু মাটির ঢেলা থাকবে। তার মানে তখন কিছুই থাকবে না। তো আমি এটা বলছি না যে এই যুদ্ধের পরে পৃথিবী যা আছে তাই থাকবে। প্রথমত 1 নম্বর, আমেরিকা তার শৌর্য বীর্য এবং আমেরিকা যে পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র, আমেরিকার এই ভাবমূর্তি আর থাকবে না। সুপার পাওয়ার কনসেপ্ট পরিবর্তন হবে, অর্থাৎ দ্বিতীয় এবং প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেরকম সুপার পাওয়ার বা পরাশক্তির ধারণা পরিবর্তন হয়ে গিয়েছিল এবং ব্রিটেন ও ফ্রান্স আর পরাশক্তি ছিল না, আমেরিকা এবং রাশিয়া পরাশক্তির ভূমিকা আবির্ভূত হলো। এইবার হবে ইরান পরাশক্তির ভূমিকা আবির্ভূত হবে এবং আমেরিকার একক কর্তৃত্ব সারা পৃথিবী থেকে বিদায় নিবে এবং ইউনিপোলার সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড অর্ডার পরিবর্তন হবে, সেখানে মাল্টিপোলার সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড অর্ডার হবে। অর্থনীতির বিরাট বিপর্যয় হয়েছে, তা মেরামতের জন্য আগামী 5 বছর পৃথিবীতে কোনো যুদ্ধ বিগ্রহ যাতে না হয়, অন্তত শক্তিশালী দেশগুলো বসে এই ব্যবস্থায় যেতে হবে। অন্যথায় আপনি ইতিমধ্যে জানেন যে বহু অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ফান্ডিং কমে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প এসে ইউএস এইড একেবারে কমিয়ে প্রায় শূন্যের কোঠায় নিয়েছেন, বন্ধ করেই দিয়েছেন ইউএস এইড। এইভাবে এই বৈশ্বিক পৃথিবী চলতে পারে না, অন্তত একবিংশ শতাব্দীর পৃথিবী
এইভাবে চলে না। সুতরাং নতুন বলয় হবে। বলয় একটা হয়েছে, যেটা আমি ইতিপূর্বে বললাম, যে আমেরিকা, সৌদি আরব, পাকিস্তান এবং টার্কি। আরেকটা বলয় হলো, নতুন বলয় হয়েছে জানেন, ইরান, রাশিয়া, চায়না এবং উত্তর কোরিয়া। সুতরাং এই বলয়ে পৃথিবী চলবে। সবচেয়ে লাভবান হয়েছে এই যুদ্ধে চীন। চায়না নিজে একটা বুলেট, চায়নার একটি সৈন্য না নামিয়ে, একটি বুলেটও খরচ না করে চায়না সবকিছু সুবিধা হাতিয়ে নিয়েছে। পরবর্তী সুবিধাজনক রাষ্ট্রটি হলো, যে সুবিধা এই যুদ্ধ থেকে পেয়েছে, সেটা হলো রাশিয়া। রাশিয়া আমেরিকাকে অনেক দিন বাগে পায় নাই, বাগে পেয়েছে। রাশিয়া, আমেরিকার প্রতি রাশিয়ার একটা ক্রোধ ছিল ইউক্রেন যুদ্ধের জন্য। কারণ ইউক্রেনকে নেটোভুক্ত করার জন্য আমেরিকা হেন চেষ্টা নাই করে নাই, তো সেটা আর পারছে না। এই যুদ্ধের পরে আমি মনে করি জেলেনস্কি, বন্ধ করে, জেলেনস্কির বন্ধ করা উচিত যুদ্ধটা, ইউক্রেন যুদ্ধটা বন্ধ করে দেওয়া উচিত। সুতরাং এইগুলো হবে জি। পৃথিবীর নতুন পৃথিবী যেটা আসবে, সেটাতে আমরা ইরানকে, আবারও বলছি, ইরানকে একটি নতুন পরাশক্তি হিসেবে আমরা পাবো। এবং আমি ব্যক্তিগতভাবে খুশি, যেহেতু আমেরিকার এক কিন্তু এখানে মন্ত্রী একটা বলে, জিনিস একটু জানতে চাই, কারণ আমরা ইরান পরাশক্তি হয়ে আবার মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, মুসলিম দেশগুলোকে তারা কোনো কারণে ডমিনেট করবে, এই ধরনের অবস্থাকে তো আমরা কখনোই মানবো না। হ্যাঁ, আমরা কেউই এটাকে ভালো চোখে দেখবো না। সেই সম্ভাবনা কি আপনি দেখেন কিনা? কারণ অনেকেরই একটা অ্যাপ্রিহেনশন রয়েছে যে এই ধরনের কোনো একটা জায়গায় যেতে পারে কিনা। না, একটা কথা শুনবেন, ইরান জাতি হিসাবে কেমন, এটা একটা আপনার কিন্তু জানেন, আমরা সবাই জানি ইরান একটি ঐতিহ্যবাহী জাতি। ইরানের যে ইতিহাস এবং ঐতিহ্য অত্যন্ত গৌরবের। এবং তাদের আরেকটি ইতিহাস আছে, তারা কখনো পরভূমি দখল করে নাই। ইরান বোধহয় থার্মোপোলিসের যুদ্ধের পরে আর কখনো মানে তাদের সীমানা পার হয়ে কখনো যুদ্ধ করে নাই। ইরান থার্মোপোলিসের যুদ্ধে গ্রিকদেরকে পরাজিত করেছিল। ইরান কখনোই অন্যের কোন রাষ্ট্রে সৈন্য পাঠায়নি, অন্য রাষ্ট্র দখল করেনি। ইরান আসলে আগ্রাসী কোনো দেশ না। ইরানের রাষ্ট্রীয় নৈতিকতা হলো এই, তুমিও আমাকে আক্রমণ করো না, আমিও তোমাকে আক্রমণ করবো না। লেট মি লিভ ইন পিস অ্যান্ড ইউ লিভ ইন পিস, এটা হলো ইরানের নীতি। সুতরাং মধ্যপ্রাচ্যের দেশগুলো যে ভয় করছে যে ইরান বোধহয় আমাদের ঘাড়ে এসে চড়ে বসবে, এটা হবে না, এটা করবে না, কখনোই করবে না ইরান। ইরান বাই নেচার এরকম কোন রাষ্ট্র নয়। ইরান দখলদারিত্বতে বিশ্বাস করে না। ইরানের যে নিজস্ব তাহলে সম্পদ কি আছে, ধরনের, যদি জয়টা ইরানের পক্ষে আসে, কি ধরনের নীতি আহ তারা করতে পারে, শুরু করতে পারে মধ্যপ্রাচ্যের প্রশ্নে? আপনার কাছে কি মনে হয়? ভেরি গুড প্রশ্ন। প্রথমে ইরান চাইবে যে মধ্যপ্রাচ্য থেকে যেন আমেরিকার যে আধিপত্য, এটা যেন আর না থাকে। এবং মধ্যপ্রাচ্যে যে ইরানের, আপনার মধ্যপ্রাচ্যে যে আমেরিকার যে মিলিটারি বেস গুলো আছে, সেইগুলো যেন চিরতরে এখান থেকে উঠিয়ে দেওয়া হয়, এটা ইরান চাইবে। আরেকটা ইরানের চাওয়া আছে, সেটা হলো এই, মধ্যপ্রাচ্য হলো সব হলো আপনার রাজতন্ত্র, সেখানে রাজতন্ত্র আর থাকবে না। সেখানে গণমানুষের অধিকার অর্জিত হবে এবং গণমানুষ তাদের নেতা নির্বাচিত করবে সেখানে, অর্থাৎ গণতান্ত্রিক ভাবে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো পরিচালিত হবে। ইরান এটা চায়। ইরান তাদের ডিক্টেটোরিয়াল বা এদের মনার্কি 1979 সালে শেষ করে দিয়েছে। এখন রেজা পাহলবি, অর্থাৎ শাহিন শাহ রেজা শাহ পাহলবির ছেলে রেজা পাহলবি বলে যে আমি কালকে আসছি, পরশু আসছি, এটা হবে না। তার অভিলাষী থেকে যাবে, এটা চরিত্রার্থ হবে না কখনো। সুতরাং আমি মনে করি মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সাধারণ জনগণের ইরান সম্পর্কে কোনো ভয় নাই। ভয় আছে শুধু রাজবংশগুলো। তারা তো অনেক বছর যাবৎ আরামে আয়েসে খাচ্ছেন যাচ্ছেন, তাদের সাথে গণমানুষের কোনো সংযোগ নাই, তারা ডিকটেটরস। তাদের অসুবিধা হবে, তাদের ভয় আছে। কিন্তু মধ্যপ্রাচ্যের অন্য মানুষের কোনো ভয় নাই। ইরান পরাশক্তিতে পরিণত হলেও মধ্যপ্রাচ্যের এক খণ্ড ভূমিও দখল করবে না। কুয়েত, কাতার, আরব আমিরাত কখনো ইরান দখলে আনবে না, কোনোদিনও না। ইরান একটা ডিসিপ্লিন জাতি। ইরানের নেতৃত্ব কত ডিসিপ্লিন, তাহলে এটা আমরা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, আমি আজকেও দেখেছি পত্রিকাতে, কয়েকটি দেশ এদের মধ্যে এই ভীতিটা কেন? কেন তারা চায় যে না, ইরানকে এখান থেকে নির্মূল করা হোক? এটার ছোট্ট চাওয়া যদি, মানে ছোট্ট করে যদি দুই এক লাইনে বলতে পারেন দয়া করে। মধ্যপ্রাচ্যের দেশগুলো তো চায় না। মধ্যপ্রাচ্যের দেশ বলতে তো মানুষ বোঝায়, মধ্যপ্রাচ্যের মানুষ তো চায় না, দেশের এটা শাসকরা, শাসক শাসকরা শাসক চায়।
শাসকরা এই চাচ্ছে শাসকদের চাওয়ার ইরান পেছনে যদি, কারণটা কি? হ্যাঁ ইরান যদি আপনার এই পরাশক্তিতে পরিণত হয়, ইরান তো চাপ দিবে এই শাসক গোষ্ঠীকে যে তোমরা নামো, তোমরা গণতন্ত্রের দিকে আগাও। হ্যাঁ ঠিক আছে, এতদিন শাসন করেছো কোনো নির্বাচন ছাড়া, এখন তোমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আগাও, তোমাদের রাজবংশ থেকেই তোমরা নির্বাচনে দাঁড়াও। যদি নির্বাচিত হতো তুমি, নির্বাচিত হলে তুমি তুমি দেশ চালাবে নির্বাচনের মাধ্যমে, এবং নির্দিষ্ট সময়ের পরে আবার নির্বাচন হবে, আবার শাসকরা আসবে, নির্বাচনের মাধ্যমে অর্থাৎ গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হবে। এটা তো আছেই, এটা তো ইরান চাইবেই। ইরান যেহেতু যে শক্তি মত্তা নিয়ে এখন পৃথিবীতে আবির্ভূত হচ্ছে, ইরানের কিন্তু এই মেসেজটা, এই মেসেজ কিন্তু আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকবে যে তারা কোনো মনার্কি চায় না, তারা গণতন্ত্র চায়। পরিবর্তন এটা তো হবেই, স্বাভাবিক।